আমার এখন মনে পড়তেছে আমি যখন অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছিলাম, কারণ ইনডাইরেক্টলি কিছু কাজ আছে, সরকার যদি শক্তভাবে কিছু দুর্নীতিবাজ ধরতে পারে, নিজামি মুজাহিদে এরা ছিল না মন্ত্রী, তাদের একটা সুবিধা ছিল, তারা যেটা সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতেও শক্ত ডিসিপ্লিন মেনটেন করে। কারণ মৌলবাদী হোক আর যাই হোক, জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে। কত ধরনের কত চাল। হ্যাঁ, নেতৃত্ব যদি হুকুম দিয়ে দেয়, ওই যে রোকন টোকন কি দাব পার হইতো না, নেতৃত্ব যদি হুকুম দেয় যে ওর রক কাটলে বেসতে যাবি, ও রেক কাটে দেবে, ওর কাছে আর কোনো নিয়ম কানুন থাকবে না। আমার একটা জায়গা আওয়ামী লীগের এক পান্ডা দখল করে বিক্রি করে ফেলছে। একজন সফল চেয়ারম্যান হিসেবে দাবি যে বললেন আপনি, এই দাবিটা কে করে? না, যে কয়জন আছে যারা আমার অন্ধভক্ত বা আমাকে একটু ভালো জানে তারা করে। আমি যদি সফলই হতাম তাহলে তিনুদ্দিনের সরকার তো আমাকে বদলি করতো না। কিন্তু আপনার সময় 17% ট্যাক্স জিডিপি রেশিও দেখিয়েছেন। আমি সেটা চেষ্টা করেছি। এনবিআর এর যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে বেশি। আমি 36,000 কোটি টাকার বাজেট থেকে 43,850 কোটি নিয়েছিলাম 7 গ্রোথে, কিন্তু আদায় হয়েছে 47,000 কোটি। তাহলে সফলে যদি হইতাম তাহলে তো সরকার রাখতো। হ্যাঁ, রাখে নাই তো, তিনুদ্দিনের সরকার রাখে নাই। এবং সে সফলতার পিছনে ফখরুদ্দিন সাহেব নিজে রাত্রের 11টায় আমাকে টেলিফোন করেছেন একবার, বলে যে বদিউর রহমান, আমি বলি কি, আমরা বলি কি, আপনি বলেন কি? আমি বললাম স্যার রাজস্ব লাগবে না। বলে যে কতভাবে? 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। ফখরুদ্দিন সাহেব ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, মির্জা আজিজ সাহেবও যখন সেক্রেটারি পরে চলে যায় ওইসব ছিলেন। 5000 কোটি তাদের কাছে কোনো কোটি না। দে আর নন পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু কথা বলছে ওই রকম। মানে কারণটা কি? কারণ হইলো আমি যে হাউস টু হাউস একটা সার্ভে করার স্কিম নিয়েছিলাম, যে টাকা তো আছে ঘরে ঘরে, আমার কাছে আসে টিম করে আমি দেখব ওপেন, ওরা তারা চায়নি। অতএব সফল কিনা সেটা বলা মুশকিল, তবে চেষ্টা করেছিলাম। এনবিআরকে মানুষের কাছে নিয়েছি। এখন যেটা বললেন আপনি, এনবিআরের এইবার যে আন্দোলন, এবং ইতিহাসে এরকমের নজিরবিহীন আন্দোলন, নজিরবিহীন না, আমি নজিরবিহীনভাবে লজ্জিত। এনবিআরের সাবেক চেয়ারম্যান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা এই সংস্কার পরিষদ নাম দিয়ে টোটাল শাটডাউন করেছে। টোটাল শাটডাউন, কমপ্লিট শাটডাউন করেছে। এটা আমি কখনো পছন্দ করি না, করিও নাই। আমার এখন মনে পড়তেছে আমি যখন অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছিলাম, তখন আমার সুপারভাইজার ছিলেন ডক্টর অ্যালান পিসমেন্ট। ডক্টর অ্যালান পিসমেন্ট, এটা 1988 সালের কথা, কার্টিন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তো ওরা স্ট্রাইক করেছে শিক্ষকরা। হ্যাঁ, সেখানে তো প্রফেসর হওয়ার বড় জিনিস, ডক্টর লেখে না। কারণ ডক্টর আমাদের দেশে যেরকম গরু ছাগলে ভরে গেছে, সব গরু ছাগলে এত নাই বোধহয় ডক্টর যা হয়েছে সেগুলো হয়। তো আমি একদিন অ্যালানকে জিজ্ঞেস করলাম, অ্যালান তোমরা তো স্ট্রাইকে, তাহলে আমার পরীক্ষা নিচ্ছ কেন, আমার অ্যাসাইনমেন্ট দেখতেছো কেন? আই ওয়াজ স্টোনিশড। বললো যে স্ট্রাইক করতেছি তো আমাদের দাবি দেওয়ার জন্য সরকারের সাথে, ম্যানেজমেন্টের সাথে, নট উইথ মাই টিচিং, নট উইথ মাই স্টুডেন্টস। আমার স্ট্রাইক করব, তাতে যদি আমার ছাত্রের লেখাপড়া বন্ধ হয়, অ্যাসাইনমেন্ট বন্ধ হয়, তাহলে বছরের প্রথমে যে আমি একাডেমিক ক্যালেন্ডার দিয়েছি সেটা কি হবে? কারণ একদিন অ্যাসাইনমেন্ট দেরিতে দিলে 5% মার্কস কমে যায়। তো আমি সেটার পরে এইবারে যে কমপ্লিট শাটডাউন দেখলাম, এটার পেছনে আমি প্রথমে তো নিজের লজ্জিত প্রকাশ করতেছি। দ্বিতীয় আরেকটা লজ্জার বিষয় হয়ে গেল, এতগুলো জ্ঞানী বিসিএস ক্যাডারের অফিসার সরকার ছিল, তারা এটা সমাধান করতে পারে নাই। করল কে? ব্যবসায়ীরা। তাহলে কি ব্যবসায়ীরা মোর পাওয়ারফুল দেন দ্য গভর্নমেন্ট? নাকি নেগোসিয়েটর হিসেবে? নাকি ব্যথাটা আসলে ব্যবসায়ীদের? হ্যাঁ, ব্যথাটা তো ব্যবসায়ীদের। হ্যাঁ, ব্যথা তো হবে। তাহলে তারা দুই পক্ষে যাই করলো, তাহলে গোটা এই সরকার কি করলো? সরকারটাকে তো এমনি আমি বলি দুর্বল সরকার। এবং আমি দুর্বল বলতে যাইয়া গত এক অনুষ্ঠানে বলছিলামও যে আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি শিখলাম, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তখন আমরা ওই যে উইকটাকে উইকে আর উইকেস্ট, তো এটাকে মজবুত করার জন্য দ্য মোস্ট উইকেস্ট, আরও মজবুত করার জন্য দ্য মোস্টেস্ট উইকেস্ট, আরও মজবুত করার জন্য সুপারলেটিভ দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট। ইউনুসের গভর্নমেন্টটা হইল দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট। সে যাতে
কারণ কত সুপারলেটিভ, একটা মোস্ট, তারপরে মোস্টেস্ট, Mostest। তারপরে উইকেস্ট, তারপরে উইকেস্টেস্ট। তো এই সরকার এখন যে হার্ড হইল, প্রথম কেন হইল না? সরকারি কর্মকর্তা কর্মচারীরা দিল বটি নিচের মাছ, দেশ অচল করে দেবে, ব্যবসা অচল করে দেবে, আর সরকার বসে আছে। সরকার তো একটা ঘোষণা দিয়েছিল আগে যে জুলাইয়ের মধ্যে আমরা যে দুইটা অধ্যাদেশ সেটা আবার রিভিউ করব। জুলাই 22 সেটাতে তারিখের যায় মধ্যে। নাই। হ্যাঁ, তাহলে দুইটা লজ্জার জিনিসগুলো এখন বললেন যেটা হচ্ছে ঠিক আছে, আপাতত যেটা থামছে বলতেছেন সেটা থামার কিছু কারণও আছে। কারণ ইনডাইরেক্টলি কিছু কাজ আছে। সরকার যদি শক্তভাবে কিছু দুর্নীতিবাজ ধরতে পারে তাহলে আরও একটু ভালো কাজ হবে। ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে দুদক অনুসন্ধানে নেমেছে, যদিও অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করার পরে উনি বলেছে এটা আমার বিভাগ না। আর দুর্নীতি দমন তো আলাদা, সেটা ডক্টর মোমেন দেখতেছে এখন। হ্যাঁ। ঠিক আছে, আমি বলি যে এনবিআরের যদি আরও কিছু দুর্নীতিবাদের জন্য যদি তথ্য থাকে ধরুক না, দরকার হলে এনবিআর চেয়ারম্যান হিসেবে বদিউর রহমানকেও তলব করুক, সাবেক চেয়ারম্যান হিসেবে। হ্যাঁ করুক, হ্যাঁ। অসুবিধার তো কিছু না। সাবেক চেয়ারম্যান নজির, এই যে আমার পরে যে একজন তো এখন কি কারাগারে আছে, হ্যাঁ, হ্যাঁ কোনো কারণে তো না, সুনির্দিষ্ট কারণে। ওর যখন ঘটনা ঘটলো তখন বন্ধু বান্ধবরা টেলিফোন করে বলতেছে নাম এটা বোধহয় ভুলই হয়েছে, বদিউর রহমান জায়গায় নজিবুর রহমান হয়ে গেছে। আমি বললাম, বাবা যাবো, অসুবিধা তো কিছু না। অসুবিধা, গভর্নমেন্ট শক্ত হওয়া দরকার, কিন্তু ওই যে দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট হইয়া যদি এটা করে, হাউ কাম গভর্নমেন্টের অফিসার কেমনে টোটাল রেভিনিউ শাটডাউন করে দেয়, আন্দোলন বিভিন্নভাবে করা যায়। টার্গেট ফুলফিল হয় না, এই জন্য অর্থ মন্ত্রণালয়, আমি যখন বাজেটের সময় কথা বললাম যে এত যে দিচ্ছেন কিভাবে, তখন মির্জা আজিজ বলল যে তোমার এতর মধ্যে তো ইনফ্লেশনে এত চলে যাবে, আর নিজের কতটুক অ্যাচিভেবল রিয়েলিস্টিক সিচুয়েশনে সেটা কেউ যায় না। আরও বাড়াও, যেমন এই বছর বাড়ায় না, এই বছর আগটাই রেখে দিয়েছে, তারপরে হচ্ছে না, ওইটা রিয়েলিস্টিক হয় না। 2 নাম্বার জিনিস আসেন টার্গেট ফুলফিল করে না, এই জন্য ট্যাক্স ডাইভের জন্য দ্য ম্যান ইন দ্য চেয়ার, এনবিআর চেয়ারম্যান, হ্যাঁ, দ্য পারসন ম্যাটার্স। উনি চান কি চান না, তাহলে তো পুরো দায় এনবিআর এর চেয়ারম্যানেরই। 1 নাম্বার সেটা আসে। দ্বিতীয়টা হইলো উনি আবার কার ক্ষমতায় চলেন? সরকারের যদি ইশারা ভিন্ন থাকে, গভর্নমেন্ট যদি না চায়, ওই যে বললেন না আপনার বেলা ইশারা, এই যে ফখরুদ্দিন বলল 5,000 কোটি কত পাবেন, তাহলে আপনি পাবেন না, টাকা আছে, আনতে পারতে হবে। এনবিআর এর চেয়ারম্যান যদি ডেইলি বেসিসে চাকরি করে যে আমি পরের দিন করব না, আমার যে যে টার্গেট আছে ফুলফিল তারে পাবেন। আরেকটা হইলো কিছু ছাড় দেয় গভর্নমেন্ট, ট্যাক্স হলিডে থেকে শুরু করি, এটা ওইটা ওগারা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, সঞ্চয়পত্রে যদি টাকা বিনিয়োগ করেন তাহলে আবার একটা ছাড় আছে। হ্যাঁ, কিন্তু করে কি 30শে জুনের মধ্যে বিনিয়োগ করে 1 জুলাই ওইটা ভাঙা ফেলে, আপনি ধরছেন না তো, অথচ ট্যাক্স রিবেট নিচ্ছে। নাথিং শুড বি ফ্রি, কোনোটা কনসেশনাল হওয়ার দরকার নাই, ড্রাইভ দিতে হবে, টাকা আছে। সরকার যদি বলে, সরকারের চাইতে বড় মাস্তান কেউ নেই, যে যদি সরকার অর্ডার দেয়, তাহলে সরকার যদি বলে যে যার কাছে যেটুকু পাওনা আছে আনো, তাহলে দেখবেন যে প্রচুর ট্যাক্স হবে। অসংখ্য। আপনি কি মনে করেন আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? আমি তো যা লিখে ফেলছি সেগুলো সব আগের কথাই বলি, নতুন কিছু বলি না। সেটা হলো বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের কেউ কেউ বেরিয়েছে, মুস্তাকের ক্যাবিনেটে কারা গেল, সেখানে আবার এসটি ইমাম, যে ইমামকে আবার শেখ হাসিনাও ইমাম বানাইলেন, মুস্তাকের শপথ গ্রহণ করাইলেন, সেই সময় আওয়ামী লীগের লোকজন যায় নাই। গুটি কয়েক বঙ্গবন্ধু এবং প্রথম সারির তাজউদ্দিন, সৈয়দ নজরুল, এই জাতীয় কিছু নেতা ছাড়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব হইল স্বার্থবাদী, পরিষ্কার। এটা আমার অ্যানালাইসিস, কারণ আমরা তো আগে ডেইলি 32 নম্বরের যেতাম, তো দেখছি তো এরা নিজের স্বার্থ, ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য যখন যেখানে যা করার তাই করবে। শেখ হাসিনা যখন দুঃখ করে যে আওয়ামী লীগের এত বিশাল সংগঠন, কিন্তু বঙ্গবন্ধু বাইরে হওয়ার পরে, হত্যার পরে কেউ বাইরেও না, এখানে আমি তখন লিখছিলাম যে শেখ হাসিনারেও যদি এরকম একটা ভাগ্যে পড়ে, তখনও আওয়ামী লীগ বের হবে না, কারণ এটা তার শ্রেণী চরিত্র। তারা নিজের বাড়ি গাড়ি স্বার্থ রক্ষার জন্য ব্যস্ত থাকবে। অতএব ভোটের সময় এবার তারা চুপ করে থাকবে, যদি কোনো সময় আবার সুবিধা আসে তখন আওয়ামী লীগের আবার মতো মাথা ছাড়া দিয়ে উঠবে, আর এখন তারা মিশে যাবে।
যেখানে যেভাবে মিশলে সহজ হয় সেটা হবে। আমি নিজে আমার এলাকাতে প্রতি 2 মাসে গড়ে তো একবার যাওয়া পরে, কোনো কোনো মাসে 2বারও যাওয়া পরে, বিয়ে শাদী অনুষ্ঠান সবগুলোতে যাই। আর গ্রামের ছেলে তো গরুর ঘাস তুলছি, সবাই এখনও সেভাবে মিলেমিশে থাকি। আমি ওখানে গেলাম, আমার একটা জায়গা আওয়ামী লীগের এক পান্ডা দখল করে বিক্রি করে ফেলছি। আচ্ছা, মাপে আমার আরও 2 ডিসিমেল থাকে, সে আগেই দখল দিয়ে দিছি বিক্রি করে। তো এইবার যখন ওর পতন হইলো, সে পালাইলো, মাদক টাদক লইলো, আমি ভাবলাম বোধহয় এবার আমি রক্ষা করতে পারবো। তার ভয় তো আমি আগে দিয়ে ওয়াল দিয়ে যেটুকু আছে এটাও রক্ষা করলাম, কিনছিলাম তো। পরে বিএনপি যেগুলো এখন শালীর বিচার করে ওই জায়গায় এরা আসলো, বললাম যে এবার আমার একটু দখল করে। কয় কী কোন চাষা, আমরা তো পরিষ্কার, আমরা তো। তাহলে তারা মিশে যাচ্ছে, তারা থাকবে। বরং এখন যারা ক্ষমতায় এসে যাচ্ছে, বাড়ছে, ওদের সাথে এরা যোগ দিচ্ছে যে আমি সাপোর্ট দিব, তুমি আরও আসো। তাহলে এইদিকে আসবে বেশিরভাগ। আর জামাতের জন্য যেটা যাওয়ার, জামাতকে মৌলবাদী হিসাবে প্রমাণ করে যদি বেশি উঠাইতে পারে, তাহলে ইন্ডিয়ার তরফ থেকে সাপোর্ট পাওয়ার জন্য আওয়ামী লীগের কোনো লাভ হবে কিনা সেটা পরের হিসাব। কারণ মৌলবাদী হোক আর যাই হোক, জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে। কত দানে কত চাল। হ্যাঁ, ওই যে হাউ মেনি রাইস হাউ মেনি সেটা আছে। জামাতের একটা গুণ আছে, এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার বলে যে আপনি জানান, আপনারা আমরা ভোট দেবো। সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতেও শক্ত ডিসিপ্লিন মেনটেন করে। তাদের নেতৃত্ব যদি হুকুম দিয়ে দেয়, ওই যে রোকন টোকন কি দাপ পার হইতো না, নেতৃত্ব যদি হুকুম দেয় যে ওর রক কাটলে বেসতে যাবে, ওর এক কাটে দেবে, ওর কাছে আর কোনো নিয়মকানুন থাকবে না। তাহলে এই একটা ভীষণ ডিসিপ্লিন আছে না। আর জামাতের যখন মন্ত্রী 2 জন ছিল, আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি, নিজামি মুজাহিদে এরা ছিল না মন্ত্রী। তাদের একটা সুবিধা ছিল, তারা যেটা করতো সেটা হইলো বাইরে মিটিং টিটিংয়ে গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি পয়সায় মিটিং করতো না। এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হতো, নিজের ফান্ড থেকে করতো। আর জামাত যারা করে তাদের সাগরেদগুলার টেক কেয়ার করে তারা। জেলে যদি জামাতের কেউ যায়, আমার এক আত্মীয় দূরের, ও জেলে পড়ে গেছিলো, ওই একবার দেশে আসার পর কোথায় গণ্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে, কর্মক্ষম ছেলেটাই তো জেলে। বলে যে কাকা ভালো আছি, আগের থেকে ভালো আছি, ছেলে আরও জেলে থাকুক। আমি কেমনে? কয় পার্টির থেকে ছেলে জেলে আছে দেখে আমাদের বাজার সদাই থেকে শুরু করে সব কিছু তো পার্টি দিতেছে। এইবার আমি যেটা দেখলাম, ফেনীতে গেলাম এক জানাজায়, ঢাকা ইউনিভার্সিটির আইবিএর প্রফেসর ছিল কাজী গোলাম মহিউদ্দিন। তো আমেরিকার থেকে উনি ডিজায়ার করছে যেন নিজের বাড়িতে কবর দেয়। তো জানাজার জন্য গিয়ে দেখলাম যে জানাজা পড়াচ্ছে কে, তাজ্জব হয়ে গেলাম। ওই জামাতের নেতা ওখানে জানাজা পড়াচ্ছে। সোশ্যাল মিক্সিং এবং সেখানে কিভাবে ক্যাপচার করলো, জানাজা পড়াচ্ছে কেমন। এই আমার বাড়ির পাশে এবার দেখলাম গত শুক্রবারে আমাদের এলাকার সেখানকার যে ভোটে দাঁড়াচ্ছে, সে মাইকিং করে তার লোকজন দিল যে ফ্রি মেডিকেল ক্যাম্প 4 ঘন্টার জন্য, এবং প্যান্ডেল করে দিচ্ছে। তো জামাদের এই সূক্ষ্ম টেকনিকগুলো দিয়ে ঢুকতে চাচ্ছে। কিন্তু দেশের মানুষের 71-এর কথা যদি মনে থাকে, যারা এখনও আছে, ওই নূতন যারা বাপ চিনে না, ভাঙ্গে ফেলাইবেও খেলার মাঠ করবো, এরা তো আলাদা। কারণ আমার বাপ তো আমি চিনি নাই, আমার মা বলছে, চাচা বলছে, জ্যাঠা বলছে, সবাই বলাতে তো বাপ চিনলাম। তো বাপ চিনে না, সেগুলো খেলার মাঠ বানাবে, বাকি বাড়িটা ভেঙে ফেলবে, সেটা করবে, তাদের হিসাব আলাদা। কিন্তু যারা 71 দেখেছে, আমরা যারা কন্টিনিউয়াস দূরেছি, তারা তো সজ্ঞানে জামাতকে ভোট দেওয়ার কথা না। তার ব্যক্তিগত কোনো ওই যেটা সাহেব বললেন যে প্রভাবশালী কে স্বার্থের জন্য না হলে। মনিরুর রহমান, যেটা প্রশ্নটা আসলো, আমি এই প্রশ্নটা একটু পরের দিকে করতে চেয়েছিলাম, যেহেতু আবু সাইদ খান প্রসঙ্গটা তুলেছে, সেগুলো মব। এই সরকারের সময় বোধহয় অন্যতম আলোচিত বিষয় হলো মব। সে ধরেন যে এই যে পরবর্তীতে এতদিন পরেও কিন্তু সেই মবটা বন্ধ হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মব তৈরি করে পত্রিকা অফিস থেকে আরম্ভ করে বা নির্বাচিত ছাত্র সংসদের ছাত্র নেতারা শিক্ষকদের ধরে নিয়ে যাচ্ছে, এটা কোনো কিছু হচ্ছে না। এই মবটা বন্ধ হচ্ছে না কেন? মবের বিষয়টা বলার আগে মিডিয়া সাংবাদিকদের সম্বন্ধে আমার একটু বক্তব্য আসে, সামান্য সাপ্লিমেন্ট করি। সেটা হইল,
আমি তো মোটামুটি 66 থেকে পত্রিকায় লেখার সাথে সংযুক্ত। যেটা আগে ছিল সেটার প্রচুর অধঃপতন হয়েছে। আমি পূর্বদেশে যখন লিখতাম পোস্ট এডিটোরিয়ালে, পূর্বদেশটা বন্ধ হয়ে গেছে পরে, তখনও দেখেছি কাটার আগে কোনো কিছু সেন্সর করার আগে সম্পাদক সাহেব লেখককে বলতেন আপনার এই কথাটা আমি এইভাবে বদলাতে চাই, তাতে আপনার কোনো আপত্তি আছে কি না। এর পরে এসে যখন আমি কলাম লিখাতে আসলাম, স্বাধীনের পর সানাউল্লাহ নুরি সাহেবের পত্রিকায় দেশ বাংলা, সে দেশ বাংলা বা ওই যে আবিদ ইন্টারকনের পশ্চিম পাশে, এখান থেকে গণবাংলায় আমি প্রিয় নামে আলাপি কলাম লিখতাম। ওই সময় দেখলাম নুরি সাহেব আমার সেখানে তির্যক ভারত বিরোধী কথা যেটা থাকতো সেটা বলতেন যে এটাকে কি আমি শব্দটা এভাবে বদলাই দেব। এর পরে এসে আমি কলাম লেখার সময় দেখলাম সাংবাদিকতাটা তো আর সাংবাদিকতার জায়গায় নেই। আমি চেয়ারে যখন ছিলাম তখন সম্পাদক সাহেবদের একরূপ দেখেছি, রাত্রে 11টায় এয়ারপোর্টে এসে আমাকে টেলিফোন করতেছে, মনে হয় যেন আমি তার নিয়োগকারী অথবা কিছু, আমার কাছে হাজিরা না দিলে চলে না। আমি চেয়ার থেকে সরে যাওয়ার পরে তার ভিন্ন রূপ। আর এই কয়েকদিন আগে আরেক সাংবাদিকের সাথে একটা অনুষ্ঠান করলাম, আমি তাজ্জব হলাম, উপস্থাপক তার একটা বিষয়ে একটু প্রিপারেশনের মতো আলাপ করছে বা তাকাচ্ছিল, তাতে এনার এই সাংবাদিকের মনোকষ্ট হইল যে আমার কথা কি আপনি শুনছেন না, উসকুস করছে। অথচ এই সাংবাদিক সাহেব যখন আমার লেখা সম্বোধনা করতেন তখন বলতো এটা লেখা যাবে না, ওইটা লেখা যাবে না, এটা করা যাবে না, এটা আমার সম্পাদকীয় নীতির বাইরে। বললাম যে এখন নিজের বেলায় আসলে এটা করছেন কেন? এই সাংবাদিকরা দল বেঁধে যেভাবে শেখ হাসিনার প্রশংসায় উঠে পড়ে লেগেছিল, এমনকি তার পুকুরের পুঁটি মাছে হাতির সমান ডিম দেখি না, এই জাতীয় বক্তব্য তোয়াজ করছে, সেটা যারা আছে তারা আবার এখন আবার কোনটা প্রশংসা কোনটা বন্দনা আমি বুঝাতে পারি না। কি তারেক প্রশংসা করতেছে না তারেক বন্দনা করতেছে তারা আমি বুঝি না। ঠিক একইভাবে এই সাংবাদিক বা সাংবাদিকদের সাথে ব্যবসায়ীরা ওখানে গিয়ে শেষ মুহূর্তে পর্যন্ত হাসিনার তোয়াজ করলো একচেটিয়া, তারা আবার দল বেঁধে মনে হয় যেন প্রধানমন্ত্রী হয়েই গেল তার কাছে গিয়ে সমস্ত কিছু করতেছে। এটা চলবে, এটা সবসময় চলবে, কারণ সিস্টেমটা এটাকে এনকারেজ করেছে, সরকার এটা চায়, ক্ষমতাধররা এটা চায়, এবং কে যায় না, কে কতটুকু কাভার করে না সেগুলোর হিসাব থাকে। এবং আমি লাইভ টেলিকাস্টের মধ্যে দেখা গেল হঠাৎ করে আমাদের আলোচনা বন্ধ করে দিল, কী জন্য? বলে যে এখন ওনার মিটিং হচ্ছে, সেই অংশটা দেখাতে হবে হাসিনার আমলে। এখন যেটা বললেন মবের বিষয়, মবটা তো নিয়ন্ত্রণ কেন হয় না? নিয়ন্ত্রণ করবে কে? সরকার তো নিয়ন্ত্রণ করে না, বরং আমি মনে করি সরকার এগুলোকে এনকারেজ করে। সরকারের মদত ছাড়া 32 নম্বরে বাড়ি ভাঙে কীভাবে? সরকার এটা থামাইতে পারে না, সাবরাইন গভর্নমেন্টের সরকার এটা থামাইতে পারে না। আচ্ছা, আমাদের গণভবন এটা জাদুঘর বানাচ্ছে, কার বাপের জায়গা কে জাদুঘর বানায় একটা সরকারের সম্পদ নিয়ে যাচ্ছে। আমি আগেও বলছি, সেই গণভবনের আগে দিয়ে চলার সময় হাসিনার শেষের দিকে আমরা মিরপুর থেকে বাসে আসলে বাসটা ওই রেসিডেন্সিয়াল স্কুলের উত্তর পাশ দিয়ে ঘুরিয়ে তার পশ্চিম পাশ দিয়ে তারপর দক্ষিণ পাশে ঘুরিয়ে নিত, হাসিনার গণভবনের সামনে দিয়ে যেত না। আবার যেই হাসিনা চলে গেল তখন গণভবনটা অরক্ষিত রেখে সবাই চলে গেল। তো একটা বিল্ডিংয়ে তো রক্ষা করতে পারলো না। তো যারা একটা বিল্ডিং রক্ষা করতে পারে না, বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে পারে না, তো সেই সরকার তো মবকে এনকারেজ করে বলা যায়। ঘটনা ঘটে যাওয়ার পরে বলে যে এটা বোধহয় ঠিক হয় না, এই জাতীয় কথা বলে। এইবার দেখলাম ওই যে ওসমান হাদি মারা যাওয়ার পরে কোনো এক টিভিতে দেখাচ্ছে এক লোকে একটা ইঁট দিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে আরেকটা ইঁট ভাঙতেছে। তো জিজ্ঞেস করতেছিল তুমি কতক্ষণ? বলে চেষ্টা করি যতক্ষণ পারি। তো যেখানে এই জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে অ্যালাউ করা হয়, সামাল দেয়া হয় না, অংশ দুটো, হয়তো সামাল দেয়া হয় না, নাহলে পারে না মানে অপদার্থ, ইচ্ছে করে পাচ্ছে না, আর সামাল দেওয়া হয় না মানে এনকারেজ করছে
তাহলে মেহবুব থামবে না। আমি এই কথা বলছি না, আমি যাওয়ার পরে দেখা যাবে হয়তো আমার বাড়ি ভেঙে দেবে, এগুলো মেনেই এখন কথা বলতে হবে। এখন যে অবস্থা সেখানে আপনি যে কোনো মুহূর্তে আপনার যান খতরা যাবে, মেনেই কথা বলতে হবে। যে বলুন, আপনি তো আমি জানি যে সাধারণ মানুষের সাথে এগুলো আলোচনা করেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পানওয়ালাদের সাথে আপনার কথাবার্তা বলেন, আপনি মাঠের পালস কি পাচ্ছেন? সবাই নির্বাচন চায়, সাথে আমি আম জনতার সাথে মিশা, আজকে সকালেও হাঁটার সময় একজন বলতেছে যে সবার একটা ক্ষোভ আছে, সেটা হইল সরকার কোন ক্ষমতা বলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছে। বলে যে তারা ফ্যাসিস্ট হোক, বিচার হোক, সবটা ঠিক আছে, কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণটা কি? তাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হলো না। এবং বেশিরভাগ লোকের বক্তব্য হলো আওয়ামী লীগকে ভোটে না দেওয়াটা হইল একচেটিয়া অন্যায্যভাবে ভোট করা। তারা ভোটে হেরে যাক, পালাই গেছে, যে পালানো সে পালাইছে, পালানো নিয়েও আমার দ্বিমত আছে। আমি সবসময় বলি, পালাইলো কোথায়? হাসিনা কি নিজে ইরানের শাহের মতো প্লেন চালাই চলছে? পালাইলো, তারা তো সসম্মানে আরেক দেশে কীভাবে গেল, ইজ্জতের সহিত গেল। তো ভোটের মধ্যে এ একটা আপত্তি আছে, কারণ তাদেরকে ভোটে না দেয়া। আরেকটা হইল এখন যে একটা কি জাতীয় পার্টি যেন ভোট না করতে পারে, তাদের বিরুদ্ধে মব জাতীয় বা যে একটা চাপ সৃষ্টি করতেছে কারা কারা, সেটাও মানুষ পছন্দ করতেছে না। সাধারণ মানুষ যারা ভোটে আগ্রহী, ভোট চায়, তাদের বক্তব্য হলো সবাই ভোটে আসুক, জনগণ যাকে ভোট দে সে নির্বাচিত হবে, নাহলে সে বাদ যাবে। আর সবচেয়ে একটা মজার জিনিস আমি এই লক্ষ্য করলাম 3-4 দিন আগে, একটা সাধারণ মানুষের কথা, এটা আবার গতকাল বা পরশু টক শোতে ওই এই বিভাগের মঞ্জু সাহেব না কি একজন থেকে শুনলাম, এই সাধারণ লোকটা বলল যে জোট বাদ দেন, ভোট যদি করবে এত দল করবে, কোনো জোট হইতে পারবে না, যার যার ভোট শেষে দেবে, নিজের মার্কায় দাঁড়াবে। তো তখন জোট নিয়ে আমি বললাম যে দেখেন, জোট আমার এক বাচ্চা নাতিরে একবার আমি জোট লিখতে বলছিলাম যে জোটের বান্নার লেখো, তো সে GOAT লিখছে। এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হইলো, তার কাছে তো ইংরেজিতে জোট GOAT। আমি দেখলাম যে আসলে সে ঠিক কথা তো দরবেশের মতো বলে ফেলছে, জোটের বানান GOAT হয়েছে, এটা বন্ধ করা দরকার। আর পালস হইল সবাই নির্বাচন চা। আপনার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রচার প্রচারণা এখনও নিয়ম মাফিক শুরু হওয়ার কথা নয়, কিন্তু এটা তো বহু আগের থেকেই চলছে। আমি আমার বাসার পাশে গতকাল দেখলাম একভাবে একজন চালাচ্ছে। গতকাল কোনো বড় মানুষের জন্মদিন উপলক্ষে মেডিকেল ক্যাম্প করেছে, কেমন? তো এখন চিকিৎসা দেওয়ার জন্য, জনসেবার জন্য করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে, কিন্তু আসলো কে? আসলো সেই দলের MP প্রার্থী, তার জন্য স্লোগান হচ্ছে, সবাই তাকে সাদরে বলতেছে আমরা আছি তোমার সাথে। এটা দেখলাম এক দলের, মনে করুন সেই দলটা হইল বাজার, বাংলা জাতীয় দল, এটা দেখলাম। আবার আজকে আমি একটা দাওয়াত পেলাম, ছোট্ট দাওয়াত, আমি যেখানে থাকি সেখানকার 2টা রোডের লোকজন মিলিত হবে, নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করবে। কিন্তু সেই সমস্যা আলোচনার মধ্যে ওই আসনে, ঢাকা 14 আসনে যিনি প্রার্থী জামাতে, তাকে প্রধান অতিথি করে রেখেছে। তো গরোয়া বৈঠক, এবং বলছে যে এখানে উনি ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান ভাই প্রধান অতিথি থাকবেন, এটার প্রার্থী। তো তাহলে কি হচ্ছে, 2 রাস্তার বাসিন্দাদের আলোচনার মধ্যে ওই MP প্রার্থী আবার প্রধান অতিথি কেন আসতেছে? তাহলে চলতেছে আলোচনার মাধ্যমে প্রচার প্রচারণা চলতেছে, এবং এটার লক্ষণটা ভালো হচ্ছে। আমি মনে করি যে ভোটটা হয়ে যাক, যেমনই হয়। এবং এই ভোটটা হইলে ইউনূস সরকারকে তো আমি সবচেয়ে ফেলও করতে পারে নাই বলি, দ্য মোস্টেস্ট উইকেস্ট গভর্নমেন্ট বলি। এই ভোটটা কোনো রকমে সেরে দিতে পারলে তারে অন্তত 33 দিয়ে পাশ করানোর চিন্তাটা আমি করতে পারবো। আপনি বলছিলেন যে এই নির্বাচনটা যদি মোটামুটি করে ফেলতে পারে তাহলে আপনি 33 দিয়ে পাশ দিবেন, তার মানে এখনও পাশ করা নাই? জি না, এখনও পাশ করে নাই, মানে এখনও ফেল করার পর্যায়েও নাই। কারণ 33 পাইলে যদি পাস হয় আমাদের আগের আমলের হিসাব অনুযায়ী, তাহলে 32 পাইলে ফেল,
31 ফাইলে ফের 25 পর্যন্ত নাও ফেল ধরি, কিন্তু 5, 6, 7, 8 পাইলে তো ফেলও করে না। এখনও সেই পর্যায়ে আছে, কারণ যতগুলো কাজ করেছে, যেমন একটা সংস্কার কি খেলা করলো না, কতগুলো লোক পুষলো, কতগুলো A4 সাইজের কাগজ দিয়ে বাইন্ডিং করলো, এখন ওই কোথার থেকে হায়ার করা আলী রিয়াজ আনলো, আবার ক্যানভাস করতেছে গণভোটের জন্য। এগুলো তার কাজ না। হ্যাঁ, এখন এগুলো ইউনূসের কাজ না, যেটার জন্য আসছে। বিপ্লবের সরকার তো এটা বলা যায় না, বিপ্লবী হয় নাই, আন্দোলনের সরকার হিসেবে আসছে। কিন্তু যেই কাজগুলো করছে সরকার হিসাবে, এগুলো তার করার কাজ না। তার বড় কাজ ছিল সে যদি নির্বাচনটা সুন্দরভাবে করে দিবে, এটার ফেয়ার করে দিতে পারলে হয়তো, নিরপেক্ষ থাকলে হয়তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে তো কোনো তার নজরে নাই, এবং নজর থাকবে কেন? আমি যেটা আগেও বলি, এখনও বলি, হাসিনা ইউনূসবাজি করেছে। ইউনূস সাহেব যত পারে নাস্তানাবুদ করার জন্য কোনো পথ বাকি রাখে নাই। আর ইউনূস সাহেব এখন সেটার প্রতিশোধ নিয়ে হাসিনাবাজি করতেছে। নিজের ব্যক্তি স্বার্থের যেগুলো লাভজনক আছে, মামলা প্রত্যাহার, ট্যাক্স থেকে মওকুফ নেওয়া, বা নিজের বিল্ডিং করা, ইউনিভার্সিটি করা, লাইসেন্স নেওয়া, সেগুলো উনি করতেছেন। তাহলে এগুলো দিয়ে তো সরকার প্রধানকে আমরা বিবেচনা করব না। নোবেল প্রাইজ পেয়ে উনি যতটুক আসমানে চলে গেছিলেন, যে আশা নিয়ে আমি নিজেই বলতাম যে তাকে 5 বছর সময় দেওয়া হোক, আশাপ্রদ কথা বলছিলেন উনি। ওই নোবেলের পর সংবর্ধনা দিল বঙ্গভবনে, তখন উনি এগুলো শুনিয়েছেন। কিন্তু কার্যত কাজে এসে গেল, উনি ওই যে নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত। কোথার থেকে হায়ার করা কিছু লোক আনছে, আমার নিজের ব্যাচেরও কয়েকজন আছে এদিক সেদিকে, এগুলা কেউ চিনে না, জানেন না, বাংলাদেশের কোনো কাজে লাগে নাই। আপনার একটা কথা তো বাংলাদেশের সবসময় প্রচলিত থাকে, যে লোকটা আপনার খোঁজ নেয়, সবসময় আপনার পাশে থাকে, সেই লোকটা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হবে, নাকি ওই আমেরিকা সারা জীবন থেকে বিদেশি নাগরিক হইয়া সেখানে কিছু পাইয়া আসে, একদিন হঠাৎ করে টুপি মাথায় দিল, হ্যাঁ, ইফতারের সময়, সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে। সাধারণ মানুষ এই জাতীয় বাইরের আমদানি করা লোক পছন্দ করে না। যেমন 111 সরকারের সময় ফখরুদ্দিন কোথার থেকে এসছে? তারা নিজের সুবিধার জন্য সিএসপি চাকরি থেকে, জয়েন্ট সেক্রেটারি লেভেল থেকে চলে গেছে, বাইরে নিজের আখের গুছাইছে, নিজে কাজ করছে, তারপরে সুযোগ বুঝে এখানে হয়। তো এবারও এখানে সুযোগ বুঝে অনেকগুলো হয়েছে। তো এদের তো পাশ করার কোনো ক্যাপাসিটি নাই, উপায় নাই। কোনটা? নিজের পেছন দিয়ে বের হওয়া, সামনে দিয়ে বের হওয়া, মলমূত্র দুইটাই নাপাক। লেগে গেলে নিজের গায়ে পরিষ্কার করার জন্য পানি দরকার। টিস্যু দিয়ে তো মুসলিয়াটা পরিষ্কার হয় না। পানি যতক্ষণ পাওয়া না যায়, ততক্ষণ নিজের প্রস্রাব দিয়ে নিজের মল পরিষ্কার করে হলেও একটু ভালো থাকার চেষ্টা করা। এখন কোনো রকমের নির্বাচনটা সেরে দিলে ওনার জন্য সিভ এক্সিট হয়, উনিও বাঁচেন, আমরাও বাঁচি, তখন আমি 33 দিয়ে পাশ করাতে পারবো। আচ্ছা, গণভোট প্রসঙ্গ যেহেতু আসলো, যে এই যে ধরেন এমনিতে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, এমপিদের নির্বাচন, কিন্তু গণভোটের যে বিষয়টা, সাধারণ জনগণ কি এই বিষয়ে মানে বুঝতে পারছে বলে মনে হয়? সাধারণ জনগণ কেন, আমিও বুঝতে পারছি না। একটা হা দিলে সব হা হয়ে যাবে। যদিও গণভোটের যে মূল যে বেসিক যে বিষয়টা, যে দাবিগুলো, তার সাথে আমি একমত পোষণ করি, কিন্তু এই গণভোট যে পদ্ধতিতে যে প্রক্রিয়া হচ্ছে, তো সেটা ঠিক না। আর একটা হচ্ছে যে সেখানে ঠিক আছে যেটা হচ্ছিল, কিন্তু সরকার একটা পার্টি হয়ে গেছে। কেন এই সরকারের অবস্থানটা তো, এটা নিরপেক্ষ সরকার না, কিন্তু অন্তর্বর্তী সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু একটা নির্বাচনের দায়িত্ব পালন করছে। তো যে কারণে তাকে এই অবস্থান থেকে তাকে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ তাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে তাকে থাকতে হবে। এমনকি যেসব জায়গায়, যেমন ধরুন ভারতে, সেখানে নির্বাচনকালীন একটা সরকার হয়, অর্থাৎ এই সরকার পদত্যাগ করে সে ইন্টিরিম পিরিয়ডের জন্য দেশ পরিচালনা করে আবার দায়িত্ব গ্রহণ করে। তো এই সরকারটা রুটিন ওয়ার্ক করে তখন, তো সেটাও এক ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট, যদিও সেই সরকারই থাকে, সরকারের পরিবর্তন হয় না। তো এই যে ব্যাপারটা, সেখানে থেকে যে কাজটা করা যায়, যে সেখানে থেকে রুটিন ওয়ার্কটা করতে হয় এবং নিরপেক্ষ চরিত্র ধারণ করতে হয়। কিন্তু প্রশাসন, সেখানে নির্বাচন কমিশন যা চায় সেটা তাকে করতে হয়। কিন্তু এই সরকার, তারা একটা পার্টি হয়ে গেছে। এটা তো গণভোটের যে বিষয়টা, এটা তো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, সংস্কারের জন্য তারা গণভোটে সংস্কার তো তাদের একটা ম্যান্ডেট ছিল। তারা আচ্ছা, এই সংস্কার তো তাদের ম্যান্ডেট না, এটা তো আন্দোলনকারীদের। এই সরকার কিন্তু আন্দোলনের কোনো পার্ট না। আন্দোলনকারী
শরিকও না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটাকে। কিন্তু আন্দোলনের ফসল তো তারা তো সংস্কার করতে গিয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে তারা এসছে, কিন্তু এই সংস্কারের কাজটা কারা করেছে? এখানে পলিটিক্যাল পার্টিগুলা, এবং যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন করছে, তো তাহলে তারাই তো এই দায়িত্ব পালন করবে। এখানে সেই পলিটিক্যাল পার্টির বাইরে গিয়ে সরকারকে কেন এই কাজটা করতে হবে? এটা আমি অর্থটা বুঝতে পারছি না। আর একটা হচ্ছে যে এখানে এইটা নিয়ে কিছু বিতর্ক সরকার সৃষ্টি করেছে, যেমন কিছু কিছু নোট অফ ডিসেন্ট ছিল, সরকার সেগুলোকে সবগুলোকে পজিটিভলি প্লেস করছে। তো ধরুন আমি যেভাবে দেখি, যে যুক্তির খাতিরে বলছি যে হাবোর্ড জিতে গেল, বিএনপি জিতলো, এখন বিএনপি বললো যে হাবোর্ড আমি পুরোটা বাস্তবায়ন করবো না, জনগণ আমাকে ম্যান্ডেট দিছে, কেন হাবোর্ডের ভিতরে আমার যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলো আমি বাস্তবায়ন করবো না। তখন কি হবে? একটা বিতর্ক শুরু হলো, এবং এটা একটা 5 বছর ধরে এই বিতর্ক চলতে থাকবে, একটা স্থায়ী বিতর্ক তৈরি হলো। অতএব এই ধরনের জায়গাটা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে, এখানে সবচেয়ে সমস্যাটা হচ্ছে যারা আলোচনা ছিল অনেকে সই করে নেই, 1। 2 নম্বর হচ্ছে যে নোট অফ ডিসেন্ট আছে, তার বাইরে সরকার একটা মানে সব কিছুকে হা করে ফেলছে, হা ভোটের আওতায় নিয়ে আসছে, এবং একটা হা বললে 4টে হা হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলা এক ধরনের। তারপরে তো আর একটা তো বিতর্ক, বড় বিতর্ক রয়ে গেছে, যে এই ধরনের গণভোটের বিষয়টা আমাদের সংবিধানে নেই। আর একটা হচ্ছে যে সেটা যদি করতে হয় তাহলে পার্লামেন্টে বসে পার্লামেন্টের সদস্যরা গণভোট এর সিদ্ধান্ত গ্রহণ করবেন, গণভোট হবে। কিন্তু তার আগে এইভাবে একটা গণভোট করা, এখানে আইনের প্রশ্ন জড়িত রয়েছে, যে এটা সংবিধান সম্মত কিনা, এই সব বিতর্কটা কিন্তু তৈরি হয়েছে। তারপরেও ব্যক্তিগতভাবে হাবোর্ডের যে অ্যাসেন্স, এর যে মর্মবাণী, তার সঙ্গে আমার দ্বিমত নাই, কিন্তু সরকারের অংশগ্রহণটা যেভাবে তারা করছে এটা আমি দ্বিমত করি। জি, বদিউর রহমান, আপনি এই গণভোটের বিষয়টা আপনি কিভাবে দেখেন? বিশেষ করে জনগণ এটা বোঝে কিনা, এবং বুঝলেও সরকারের যে পার্টি হয়ে যাওয়া এখন সমালোচনা হচ্ছে, সরকার কেন এটা প্রচারণা করছে? আমি তো এই সরকারের গণভোট যে এখন দিচ্ছে এটাই পছন্দ করলাম না। কেন? তাকে গণভোট করার এখতিয়ার কে দিয়েছে? ইউনূস গণভোট দিলে যখন ক্ষমতা নিল 8ই অগাস্ট, সেই সময় তাড়াতাড়ি করে একটা গণভোট দিত যে আমি এটা করব, এটা করব, এটা করব। কেমন? এই সংস্কার যেগুলো করব, এটাতে আপনারা রাজি আছেন কি না? বা তখনই বুদ্ধি করে বলতো যে আমি 5 বছর ক্ষমতা থেকে এই পরিবর্তন করব, আপনারা হ্যাঁ বলেন কি না? সেটা না করে এখন দুনিয়ার কোথার থেকে আগরা অচেনা লোকজন হায়ার করা, কনসালটেন্টের মতো লোকযোগ আইনা অথর্ব কিছু লোক দিয়ে এগুলা করছে। এগুলা তো দিজ আর নট নান অফ হিজ বিজনেস। কিন্তু এই যারা করছে দেশের পলিটিক্যাল পার্টিগুলো তো দিনের পর দিন অংশগ্রহণ করছে, তার মানে এটা রাজনৈতিক দলগুলোরও তো সম্পদ হয়ে দাঁড়ায়। শুনেন, এটার ব্যাখ্যা বলি। কিল কয়টা খাইতে পারবেন? একটাও না। হাত পা বেঁধে দিলে সবগুলো। রাজনৈতিক দলগুলো তো মানকা সিপাই পড়েছে ইউনূসের এই সরকারের আমলে, বেকায়দায় পড়ছে। যদি তাদের আলোচনায় না আসে তাহলে এটাকে ফ্যাসিস্টের দোসর ভাববে। এমনি তো একটু পাম থেকে চুন খুঁজলে বলে যে ফ্যাসিস্টের দোসর। কেমন? আর রাজনৈতিক দলগুলো তো নিজেদের কোনো চরিত্র নাই, ওই যে অন্য দলের মার্কা দিয়ে ভোট করে, অন্য দলের লেজুর হয়ে যায়। নতুন যাদের নিয়ে আশা ভরসার কথা ছিল তারা চলে গেল 71-এর সেই নির্মম দল, হ্যাঁ, সেই দলের সাথে জোটে চলে গেল। সংস্কারের তার করতে হইলে আগে তখন গণভোট দেওয়া দরকার ছিল। এখন গণভোট দিলে কেন মানুষ মানতেছে যে কোনো রকমে একটা নির্বাচন হয়ে যাক, এটা নিয়ে যদি রাজনৈতিক দলগুলো বাড়াবাড়ি করে চায় তাহলে ইউনূস তো খুশি হবে, তাহলে আরও লিঙ্গার করবে, আরও থাকতে চাইবে। ভোটটা হয়ে যাওয়ার জন্য ঠিক আছে হোক। দ্বিতীয় জিনিস আছেন গণভোট। মানুষ গণভোট এখন বুঝে না। আমি তো বাগানের জনতার সাথে বসি, বুঝে না। তো একজনে তো আমার বলে ফেলতে যে গণভোট কি, ইউনূস বনাম হাসিনা নাকি, যে এটা কি হাঁ দিলে ইউনূস হবে, না দিলে হাসিনা হবে, সেটা নাকি। আমি তাব্বুস হয়ে যাই, তাদের মাথায় তো বুদ্ধি আছে যে এটা কিসের গণভোট, ইউনূস বনাম হাসিনা। আবার আরেকজন বলতে যে হাসিনা থাকতে তো ভালোই ছিল, যেটাই হোক চুরিদারি করছে, কিছু কাজ করছে, এখন তো কাজই হয় না। তো মানুষের বিনিয়োগ গণভোটের মধ্যে জনতা অনেকেই বুঝে না। আমি নিজেও কোনো আগ্রহ পাই না, কারণ এই সংস্কারগুলো, এই কাজগুলো ইউনূসের কাজ নয়। সংসদে প্রথম গণভোটের বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হয়। তাহলে আপনি সংসদ মানছেন না,
আইন অনুযায়ী সংবিধান মেনে করছেন না, তারপরে যদি সংবিধান সম্মত হয়ে আসতো সেটা হতো। আসেন, এখন সবাই সই করছে, পাশ হইল। পাশ হওয়ার পরে যদি বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা কোনো রকমের সব হজম করে চুপচাপ আছে, ভোটটা হোক, ক্ষমতা এসে যায়, তারা যদি ওভারওয়েলমিং মেজরিটিতে এসে যায় বা 2/3 মেজরিটিতে এসে যায় সমমনা সহ, তারা যদি এই গণভোটটা না মানে, সংসদে পাশ না করে, কি হবে? কি হবে? শেখ হাসিনা তো কত কিছু করে গেছে, এটা নাই ওটা নাই, তারপরে এই আন্দোলনের পরে সব চলে গেছে, কি হলো? সংসদে যদি এটাকে রেটিফাই না করে, সে সময় গ্রহণ না করে, কিংবা যে রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় আসবে তারা যদি স্বেচ্ছায় তাদের নিজের তরফ থেকে এটা মানতে না চায়, তাহলে এটা কোনো কাজে আসবে না। এটা বাস্কেট পেপারে চলে যাওয়ার মতো অবস্থা হবে, পরিষ্কার। জি।